কনজেনিটাল হার্ট ডিজিজ ঘুরে ফিরে আসে নানা রকম প্রেজেন্টেশন নিয়ে। তা সেটা এমনকি নিওনেট যারা দেখবে বা ইন্টার্ন হয়ে নিউবর্ন, আমাদের তো নিউবর্ন প্রায়ই হয়, তা ঘুরে ফিরে নিউবর্নে কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা ৩-৪ দিন পরে থাকে, শান্ট লিশন, কিছু কিছু শান্ট লিশন বা অবস্ট্রাকটিভ লিশন কম হলেও এক আধটা আসে। শান্ট লিশন তো পাওয়া যায় ৩-৪ দিন পরেই মারমার চলে আসে, ৪ দিন পরে। তা কথাটা বলছি কেন, যে খুব ইম্পর্টেন্ট একদিক দিয়ে সায়ানোটিক হার্ট ডিজিজ কমনলি দেখা যায়, সায়ানোটিকের থেকে বেশি দেখা যায়। আজকে মন দিয়ে শুনে নাও, সবটা বুঝতে না পারলেও পরে আস্তে আস্তে পড়াশোনা করলে বুঝতে পারবে। তো আমি যথেষ্ট সোজা করে একদম তোমাদের লেভেলে যেটা হয় সেটাই বলেছি, যাতে এমবিবিএস লেভেলে বোঝা যায়। নাও ক্লাসিফিকেশন অফ অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, খুব সোজা দুটো ভাগ হচ্ছে। একটা শান্ট লিশন। শান্ট লিশন মানে কি, যে একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারের মধ্যে কমিউনিকেশন, আনইউজুয়াল কমিউনিকেশন। লেফট টু রাইট শান্ট, আমরা কিন্তু আজকে অ্যাসায়ানোটিক ডিজিজ বলেছি, তার কাজে লেফট টু রাইট শান্ট। এই একটা গেল শান্ট লিশন, আর একটা হচ্ছে গিয়ে যেটা যে শান্ট লিশন ছাড়া, অ্যাবনর্মাল কমিউনিকেশন ছাড়া নর্মাল সিচুয়েশন, এগুলোকে বলা হয় নন শান্ট লিশন। কিন্তু এর মধ্যে অবস্ট্রাকটিভ বা নর্মাল ভালভুলার সিচুয়েশন ঠিক আছে, কিন্তু তাতে গন্ডগোল আছে, অবস্ট্রাকটিভ বা রিগার্জিট্যান্ট লিশনস। কাজেই আমরা এই শান্ট লিশনে আমরা দুটো ভাগ করি, দেখতে পাচ্ছ। শান্ট লিশনের দুটো ভাগ কিরকম, একটা প্রি ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড ভালভ রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকে। যদি এমন ব্লাড ফ্লো হয় যে রাইট এট্রিয়াম দিয়ে রাইট ভেন্ট্রিকলে গেল, বা রাইট ভেন্ট্রিকলে ডাইরেক্টলি অন্যভাবে পৌঁছচ্ছে, কিন্তু সেটা ট্রাইকাসপিড তারপর পেরোবে, তারপর ট্রাইকাসপিড ভালভকে পেরোবে, এটা বলে মানে শান্ট লিশন, কিন্তু সে প্রি ট্রাইকাসপিড হলো। আর যদি এমন কিছু হয় সেটাকে বাইপাস করে চলে যাচ্ছে ট্রাইকাসপিড ভালভের পরে, তাহলে সেটাকে বলা হয় পোস্ট ট্রাইকাসপিড লিশন, যেটি নন পোস্ট ট্রাইকাসপিড। কাজেই এই দুটোর মধ্যে প্রি ট্রাইকাসপিডও সোজা, একটু ভাবলেই পেয়ে যাবে বেসিক অ্যানাটমি। এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে যা যা আছে, সেকেন্ডাম, সাইনাস ভেনোসাস, প্রাইমাম পরে আসবো, কারণ এই সাইনাস টাইপ। আর পার্শিয়াল অ্যানোমেলাসে, টোটাল অ্যানোমেলাস নয় কিন্তু, টিএপিভিডি সায়ানোটিক হার্ট ডিজিজ, একদম এএসডির মতো খালি সাইনোসিস থাকে। কাজে পার্শিয়াল অ্যানোমেলাস মানে কিছুটা ড্রেনেজ হচ্ছে, অ্যাসায়ানোটিক ডিজিজ। ওই ওয়ান ভেন অর এন্টায়ার ড্রেনেজ, রাইট অর লেফট সাইড, এটাকে হেমিয়ানোমাস ভেনাস ড্রেনেজ বলা যায়। হেমিয়ানোমাস মানে একদিকে হয়েছে, এইটা হলে পর এগুলো সব হচ্ছে কি প্রি ট্রাইকাসপিড। আর পোস্ট ট্রাইকাসপিড কাকে বলে, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। পোস্ট ট্রাইকাসপিড, এটা ট্রাইকাসপিড দিয়ে তার আগে ব্লাড যাচ্ছে না, এদিক দিয়ে ঘুরে লেফট ভেন্ট্রিকুল থেকে রাইট ভেন্ট্রিকুলের দিকে ব্লাড যাচ্ছে, তাহলে পোস্ট ট্রাইকাসপিড। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, common atrioventricular septal defect, shunts at great vessel level PDA, aortopulmonary window, rupture of sinus or valsalva aneurysm, এইটা এগুলো সব হচ্ছে পোস্ট ট্রাইকাসপিড। আর নন শান্ট লিশন, যেগুলো শান্টের ব্যাপার নেই, কিরকম অবস্ট্রাক্ট, অ্যাওর্টিক স্টেনোসিস হলো, অ্যাওর্টিক ভালভ স্টেনোসিস, সাব অ্যাওর্টিক অবস্ট্রাকশন একই, সাব অ্যাওর্টিক বা সুপ্রা অ্যাওর্টিক হয়। আর পালমোনারি স্টেনোসিস একইভাবে। ইনফ্যান্টিবুলার স্টেনোসিস খুব কমনলি শুনেছো তোমরা, কেউ শুনে থাকলে যে টেট্রালজিতে হয়, টিওএফএ হয়। হ্যাঁ, সাবভালভার স্টেনোসিস, ইনফ্যান্টিবুলার স্টেনোসিস হয়। কোয়াক্টেশন অফ অ্যাওর্টা, ইন্টারাপশন অফ অ্যাওর্টা, এইসব আছে। অ্যাওর্টিক আর্চ ইন্টারাপশন, রেয়ার ডিজিজ, জাস্ট নামগুলো শুনে রাখো। লেফট ভেন্ট্রিকুলার ইনলেট অবস্ট্রাকশনস, প্যারাশুট মাইটাল স্টেনোসিস, সুপ্রামাইটাল রিং ইত্যাদি, কোয়াড্রাট্রিয়াম, জাস্ট ফর নোয়িং দ্য নেমস। এগুলো কেউ তোমার এমবিবিএস এ জিজ্ঞাসা করবে না, এগুলো নামটা জানার জন্য একটা লিস্টিং এর জন্য বলা, ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে। আর রিগার্জিটাল লিশনস কিছু আছে, মাইট্রাল, ট্রাইকাসপিড, পালমোনারি, অ্যাওর্টিক রিগার্জিটেশন। যেমন অ্যাডাল্টে তোমরা হার্ট ডিজিজ পড়েছো, রিগার্জিটাল লিশনস প্রচুর হয়, তেমনি পিডিয়াট্রিক্সও হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। অ্যান্ড কনজেনিটাল কী করে বুঝবে না বুঝবে, এগুলো আজকে আমি ক্লাসে আলোচনা করবো না। ক্লিনিক্যাল যদি কোনোদিন ক্লাস হয়, এটা বিফোর 3 ইয়ার্স নারাস ক্রাইটেরিয়া আছে, ওটা কনজেনিটাল হার্ট ডিজিজ, আমি সেদিকে আর যাবো না। অ্যাডাল্ট নয় মানে অ্যাকোয়ার্ড নয়, কেন মোটামুটি জেনে রাখো, যে কোনো হার্ট ডিজিজ বিফোর 3 ইয়ার্স অফ এজ ইজ অলওয়েজ কনজেনিটাল আনটিল প্রুভড আদারওয়াইজ। তাই 3 ইয়ার্সের আগে আমরা মোটামুটি সব জানবো, তার পরবর্তীতে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ পিডিয়াট্রিক্স খুব কম, কাজেই সে আলোচনা করছি না। যদি কেউ বলে হার্ট ডিজিজ পিডিয়াট্রিক্সে মোর অর লেস আনকোয়ালিফাইড হলে কনজেনিটাল হার্ট ডিজিজ ধরা হবে, সে ওষুধ খেয়ে একটা কার্ডিওমায়োপ্যাথি কি কোনো ডিজিজে হলো কি, একটা তোমার আমাদের কমে গেছে দেশে যদিও, তোমার এই কি বলে রিম্যাটিক হার্ট ডিজিজ হয়ে সে আজকাল দেখা যায় না। আমরা ছোটবেলায় দেখতাম, মানে আমরা এখন এমবিবিএস ছাত্র ছিলাম, প্রচুর হতো, এখন দেখা যায় খুব কম, মানে ফরচুনেট হলেই দেখতে পাবে এরকম। তো যাই হোক, অন্য কথা, কিন্তু তাও এক আধটা আসে, কিন্তু পিডিয়াট্রিক্সে ওই সব পাওয়া যায় না বিশেষ কিছু। যাক, নেক্সট প্রেজেন্টিং কমপ্লেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় কিন্তু ফ্লাইংয়ে বা ভাইভায় যে কোনো জায়গায় জিজ্ঞেস করতে পারে। যা ফিডিং ডিফিকাল্টিস, কেন আমি এক কথা উত্তর দিয়ে ওগুলো কেন হয়। ফিডিং ডিফিকাল্টিস, ট্যাকিপনিয়া, সোয়েটিং, সাবকস্টাল রিসেশন, রিকারেন্ট পালমোনারি ইনফেকশনস, গ্রোথ ইম্পেয়ারমেন্ট ইন দ্য ইনফ্যান্ট, এক্সারসাইজ ইনটলারেন্স, ইজি ফেটিগেবিলিটি আর মারমার ইন দ্য ওল্ডার চাইল্ড। একদম এটা কিন্তু নিউবর্নে পাওয়া যাবে না, কিছুটা পরে নিউবর্নে, পোস্ট নিউবর্ন পিরিয়ড, মানে প্রথম ফার্স্ট উইকের পর। আর দ্য ম্যাগনিটিউড অফ দ্য শান্ট অর দ্য সিভিয়ারিটি অফ অবস্ট্রাকশন ডিটারমিন্স দ্য ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সিমটম। এগুলো কতটা সিভিয়ার হবে তবে তার ডিজিজের উপর নির্ভর করছে, সিভিয়ারিটির উপর।
তো এর ভেতরে একটা ব্যাপার আছে, এইগুলো কেন হয় তাহলে আমি একটা টোটাল এই যে চারটা করে এইগুলো সমস্তই হচ্ছে গিয়ে লেফট টু রাইট শান্ট হলে ইনক্রিজ ব্লাড ফ্লো থ্রু দ্য পালমারি সার্কিট, পালমারি সার্কুলেশন। আর একটা জায়গায় ইনক্রিজ ব্লাড ফ্লো যদি হয়, একটা মেশ অফ একটা মেশ বা নেটওয়ার্ক যেখানে ভেসেলস আছে পার্টিকুলার পালমারি সার্কিটে, তাহলে কি দাঁড়ায় সেটা, তার লাং কমপ্লায়েন্স কমে যাবে, তার স্টিফ হয়ে যাবে, লাংস ক্রমশ ভারী হয়ে যাবে, তার সার্কুলেশন বেশি হয়ে গেছে, তার হিসেব আছে 2:1 না 1.5:1 আরও বেশি 3:1 হতে পারে। তখন তাদের কি হয়, বিফোর ফেলিওর কমপ্লায়েন্সও কমে যায়। তার জন্য এই যে রেসপিরেটরি ওয়ার্ক অফ ব্রিদিং, these are the manifestations of increased work of breathing, ফিজিওলজিক্যাল। আমি কিন্তু ফিজিওলজি বলছি আবার, এগুলো লাংসে কমপ্লায়েন্স কমে গেলে ইনক্রিজড ওয়ার্ক অফ ব্রিদিং হয়, তার মানে রেসপিরেটরি স্ট্রেস হয় বাচ্চা। তারপর সময় ফেলিওর আছে, যখন ফেলিওর হবে ফেলিওরের একই পিকচার, তাহলে উইথ আর উইদাউট ফেলিওর বাচ্চা কিন্তু এগুলো নিয়ে আসবে। ছোট বাচ্চা নিউবর্নের ফেলিওর কিন্তু ওই অ্যাডাল্টের 40 বছর বয়সের লোকের ফেলিওরের ব্যাপার নয়, কিছুই না, একটু হেডি মা বলে দুধ খাচ্ছে, মাথাটা ঘাম হচ্ছে খালি বাচ্চা, ব্যাস ভালো পেডিয়াট্রিশিয়ানের সঙ্গে কানে খট করে লাগলো, কি বলছে না অন্য সময় হয় না, দুধ খেলে খুব ঘামে, খেতে চায় না, ছেড়ে দেয়, একটু খেয়ে থেমে যায়, আবার খানিক পরে খায়। অল মেবি দ্য ফিচার্স অফ লেফট রাইট শান্ট উইথ আর উইদাউট হার্ট ফেলিওর। এই যে কথাগুলো বললাম যে লাং কমপ্লায়েন্সটা কমে গেছে, আবার যখন ট্রিটমেন্ট হবে হবে আবার নর্মাল, এই তোমার মতো হয়ে যাবে, তোমাদের মতো, তা নর্মাল লাং কমপ্লায়েন্স, তার কোনো প্রবলেম নেই কোনো। আর কারণ একটা কথা বলছি, ব্রেস্ট ফিডিং ইজ ইম্পর্টেন্ট এক্সারসাইজ। এবার একটা কোশ্চেন ছিল ফার্স্ট ইমিউনাইজেশন, ব্রেস্ট ফিডিং ইজ দ্য ফার্স্ট ইমিউনাইজেশন। খুব ভালো ভালো কোশ্চেন এগুলো দিচ্ছে, আমার পড়ে আনন্দ হচ্ছে খুব, ভালো ভালো উত্তর খুব জঘন্য হচ্ছে যদিও, পড়াশোনাটা ওইভাবে হয় না বলে, কিন্তু ব্রেস্ট ফিডিং ইজ দ্য, আমি হলে উত্তর কোশ্চেন দিতাম একটা, ইজ দ্য ফার্স্ট এক্সারসাইজ অফ দ্য নিউবর্ন। ব্রেস্ট ফিডিং ইজ ইম্পর্টেন্ট এক্সারসাইজ, আমার কথা না, এটা ইউনিসেফের কথা। তো এই যে এক্সারসাইজ করে বা বাচ্চাকে এক্সারসাইজ করছে তার মাসেল টাসেল সব ডেভেলপ করার জন্য, মানে নোয়িংলি আর আননোয়িংলি একটা হিউম্যান বিংকে এক্সারসাইজ করানো হচ্ছে, যদি তাকে ঠিক ঠিক ব্রেস্ট ফিডিং করানো যায়, তার কথাটা হচ্ছে এই যে ধরা পড়ে যায়, এইখানেই ধরা পড়ে যায় তার গন্ডগোল। একটা ব্রেস্ট ফিড বাচ্চা নর্মালি ফিজিওলজিক্যালি সুন্দর বুকে দুধ খাচ্ছে, তা বড় সড়ো রোগ নেই বাপু, একদম সোজা কথা। তা সেইটা ধরতে গেলে এই ব্যাপারগুলো আসে কেন, বাচ্চার বুকের দুধ খেতে গেলে এইসব গ্রোথ ইম্পেয়ারমেন্ট হবে, বড় শরীরে এনার্জি খরচ হচ্ছে বলে এই সমস্ত এক্সারসাইজ ইনটলারেন্স যা বললাম এতক্ষণ, ইজি ফেটিক, সবই অঙ্ক মিলে যাবে। এবারে একটা আমি এখানে চার্ট জাস্ট বুঝিয়েছি, খুব বেশি মোটামুটি ধারণা করো যে এই যে ফার্স্ট ডে কখন কোনটা দেখা যাবে, সবটা একসঙ্গে হবে না, ফার্স্ট ডে অফ লাইফে কোনগুলো হবে, লার্জ আর্টেরিয়াল ফিস্টুলা একটা হলো, কনজেনিটাল সিভিয়ার পালমোনারি রিগার্জিটেশন, ভলিউমাল রাইট ভেন্ট্রিকল, প্রিম্যাচিওর ইনফ্যান্ট যেটা একটা তার লার্জ পিডিএ থাকে, পিন পয়েন্ট আউটের স্টেনোসিস, ভেরি মানে এক্সট্রিম আউটের স্টেনোসিস করছে উইথ হাইড্রস পিটলিস, ফেলিওর হয়ে গিয়ে তা ফুলে গেছে হাইড্রস, এই ফার্স্ট ডে অফ লাইফে এগুলো। ফার্স্ট উইক অফ লাইফ কোয়াক্টেশন অ্যাওর্টা, কোয়াক্টেশন অ্যাওর্টা কিন্তু পেশেন্ট মাঝে মাঝে পাওয়া যায়, কিছুদিন আগে আমাদের এখানে ছিল, ক্রিটিক্যাল অ্যাওর্টার স্টেনোসিস, ক্রিটিক্যাল পালমোনারি স্টেনোসিস, ফার্স্ট উইক। ফার্স্ট মান্থ অফ লাইফ ভেরি ইম্পর্টেন্ট টাইম, ভেরি ইম্পর্টেন্ট টাইম, মেজরিটি হার্ট ডিজিজ এই সময় নানা রকম কারণে হাজির হয়। কোয়াক্টেশন অ্যাওর্টা উইথ লার্জ পিডিএ, লার্জ ভিএসডি, লার্জ পিডিএ, এভি সেপ্টাল ডিফেক্ট, এট্রোভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এট্রোভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটা কি জিনিস, গন্ডগোল হয়ে যাবে, এট্রোভেন্ট্রিকুলার সেপ্টাম কোথা থেকে কি সব বলে যাচ্ছে স্যার এসে সকালবেলা। আরে এট্রিয়াম নিচে যে কুশন থাকে, এন্ডোকার্ডিয়াল কুশন যেখানে তৈরি হয়, নিচেকার যে সেপ্টাম, এএসডি যে সেপ্টা, এএসডি হয় কেন, সেপ্টামে গর্ত থাকে, ফুটো থাকে বলে একটা, যদি না থাকে ইনট্যাক্ট, যদি ইন্টারএট্রিয়াল সেপ্টাম হয়, সেটা ওঠে কোথা থেকে না ওই কুশন থেকে, কুশনের মাঝখান থেকে এটা উপর দিকে ওঠে। এবার ডেভেলপমেন্টে এমব্রায়োলজিক্যালিও তাই, ওইখান থেকে অস্টিয়াম প্রাইমাম ডেভেলপ করে যদি পড়ে থাকো, যদি মনে থাকে এমব্রায়োলজি, ওইখান থেকে আরম্ভ হচ্ছে অস্টিয়াম প্রাইমাম। এখন ওইখানে যদি গন্ডগোল থাকে একটু, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল রাইট এট্রিয়ামে একটা থরোফেয়ার হয়ে যায়, সবসময় একটা শান্টিং হয়, এই শান্টিংটা কিন্তু কোনো অবস্থায় কমবে না, ইভেন ইফ দেয়ার ইজ ইনক্রিজড পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় নন ডিপেন্ডেন্ট শান্ট। কিছু কিছু শান্টে আমি আজকে অত বিস্তারিত পড়াচ্ছি না, কোনো পোস্ট গ্রেড পড়াশোনা হলে বা ক্লিনিক্সে হাউস স্টাফ করলে তখন একটা আলোচনা হবে। দুটো শান্টের আবার দুটো ভাগ আছে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়লে কিছু কিছু শান্ট কমে যায়, এই আইসেনমেঙ্গার হয়ে যায় কেন, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে রিভার্সাল হয়ে যায়, সেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট শান্ট। আর যারা ডিপেন্ডেন্ট শান্ট হয় মানে কোনো যাই পিভিআর বাড়ুক না কেন শান্ট চলবে, এত প্রেশার ডিফারেন্স থাকে। এই যে যেটা বললাম যে ভেন্ট্রিকুলার এট্রিয়াল শান্ট, এই প্রেশার ডিফারেন্স কখনো পিভিআর আটকাতে পারে না, এগুলোকে বলা হয় এবি সেপ্টাল ডিজিজ। এটা যেটা একটু আগে বললাম, এগুলো সমস্ত হচ্ছে কি ট্রাঙ্কাল, কোনো ট্রাঙ্কাল যে এগুলো থাকে, শান্টিংগুলো থাকে, এগুলো তোমাদের জানতে হবে না বেশি, বলছি নন ডিপেন্ডেন্ট শান্ট, সেগুলো কখনো আইসেনমেঙ্গার হয়, তার ফেলিওর হয়ে মরে এক সময়। তো এই যে ঘটনাগুলো আমি বেশি বিস্তারিত যাচ্ছি না, মোটামুটি ধারণা করার জন্য, এই ফার্স্ট উইক অফ লাইফে এইগুলো, ফার্স্ট মান্থ অফ লাইফে মেজরিটি এইসব নিয়ে আসে। এবি সেপ্টাল ডিফেক্টটা কোথায় বোঝালাম, এটা বলতে গন্ডগোল লাগতে পারে, এট্রোভেন্ট্রিকুলার সেপ্টাম কি জিনিস হবে। আর 6 months of life, any of the above conditions, VSD, PDA or without PDA, anomalous original left coronary artery, আলকাপা বিখ্যাত জিনিস, আলকাপা, anomalous original left coronary artery from pulmonary artery, আলকাপা এক কথা বলা হয়, আলকাপা খুব ইম্পর্টেন্ট জিনিস,
ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কন্ডিশন যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, চিলড্রেনের মায়োকার্ডিয়াল ইনফার্কশন যে কটা কন্ডিশনে হয় তার একদম ফার্স্ট হয় আর কি, বাবা কম যায় কিন্তু হবেই হবে ইনফার্কশন থাকলে। তো অ্যানামালাস অরিজিন অফ দ্য লেফট কোরোনারি আর্টারি পালমোনারি আর্টারি, ইট অ্যাউট অফ ভেন্ট্রিকুলার টানেলস, এগুলো এটা ইম্পর্টেন্ট। আর ফার্স্ট ইয়ার অফ লাইফের মোটামুটি ফেলিওর সবই কমে যায়, হয় তার আগে যা হওয়ার হয়ে যায় এসপারোসপাল, ওই লার্জ ভিএসডি একাদা আর এভি সেপ্টাল যেটা বলছিলাম, এইগুলো তখন একটু ফেলিওর টেলিওরগুলো হয়। আচ্ছা এগুলো গেল একটা কথা, মোটামুটি পড়বে, নামগুলো অত মুখস্থ রাখার দরকার নেই, সিচুয়েশনটা খালি কখন ফেলিওর হয় দু একটা ইম্পর্টেন্ট হিসেবে জানতেই হবে। এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ইম্পর্টেন্ট। প্যাথোফিজিওলজি আমি খুব ইম্পর্টেন্ট কয়েকটা খালি বলেছি যেগুলো তোমার লাগবে, সেইভাবে আমি ক্লাস নিয়েছি আর কি। Atrial septal defect. Pathophysiology কি? Left to right shunting is determined by the size of the defect and diastolic properties of heart. হার্টের ডায়াস্টলিক প্রপার্টি মানে কমপ্লায়েন্স, হার্ট যত যদি এই যে লিখে দিয়েছি তার সঙ্গে ইনক্রিজড এজ, বয়স যদি বাড়ে, ডায়াবেটিস মেলিটাস, হাইপার, একটা কথা অ্যাথেরোস্ক্লেরোসিস, এইসব হয়ে যদি কমপ্লায়েন্স কমে যায় লেফট চেম্বারে, শান্টিংটা বেড়ে যায়, সিমটম বেড়ে যায়, তাহলে এএসডি ছোটবেলায় অ্যাসিম্পটোম্যাটিক, ইউজুয়ালি অ্যাসিম্পটোম্যাটিক। আর ক্লিনিক্যালি বলে দিই, যখন এএসডি পেশেন্ট কোনো ওয়ার্ডে পাবে, কেউ যদি 6 মাসের আগে এএসডি ডায়াগনোস করে, হয় সে একটা ইউকো দেখে বলছে বা কোনো কিছু 6 মাস আগে এএসডি ডায়াগনোস করা যায় না, অলমোস্ট এক্সট্রিমলি ইম্পসিবল, 6 মাসের আগে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হয় না। কিন্তু এএসডি পরবর্তীকালে যত বয়স বাড়ে নানা রকম ম্যানিফেস্টেশন আমরা আসবো, সেগুলো হতে থাকে, তাই গোড়াতে প্রায় অ্যাসিম্পটোম্যাটিক থাকে পেশেন্ট। তার কাজেই এই যে এইগুলো পরে হয়, যত এই সমস্ত কমপ্লায়েন্স কমতে থাকে, ফিজিওলজিটা বেশি জানার দরকার নেই, মোটামুটি জেনে রাখো। কমপ্লায়েন্স কমে গেলে পর শান্টিংটা বাড়ে, কমপ্লায়েন্স মানে হার্টের দুটোই কমপ্লায়েন্স এন্ড ক্যাপাসিটেন্স দুটো আছে, কমপ্লায়েন্স কমে গেলে তখন আর ব্লাড ধরে পাঠানো ক্ষমতাটা কমে যায়, তখন সেইটা কি হয় ফেলিওর, তখন পিকচার সব এইসব গোলমেলে পিকচার আরম্ভ হয়। মোস্টলি অ্যাসিম্পটোম্যাটিক, সিমটম হচ্ছে টিল লেট অ্যাডাল্টহুড, অফন ইনসিডেন্টালি ডায়াগনোজড। এখানে একটা থ্যালাসেমিয়া পেশেন্ট ছিল, ব্লাড দেওয়ার জন্য এসেছিল, আচমকা দেখি তার ইয়ে রয়েছে, আমি আর ক্লিনিক্যাল সন্ধ্যাবেলা দেখতে যাই এতে এসডি হয়েছে, তার জিজ্ঞেস করলাম হার্টের দোষ আছে কি, বলেছিল হ্যাঁ বলেছিল, যে এ পাঠালো বার করলো, তখন দেখি সেকেন্ড টাইম এসডি রয়েছে তার। যাই হোক, এগুলো আচমকা পাওয়া যায়। তা এক্সারসাইজ ইনটলারেন্স, অ্যারিথমিয়া, ডিসমিয়া, এক্সারশন, এই যেগুলো একটু আগে বলছিলাম। আর চিলড্রেন ফেলিওর টু থ্রাইভ, ফ্রিকোয়েন্ট ফেলিওর টু থ্রাইভ কেন, ফেলিওর টু থ্রাইভ এই কথাটা কেন, কথা কি বন্ধ হয়ে গেল? ফেলিওর টু থ্রাইভ কেন কথাটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করতে পারে, ফেলিওর টু থ্রাইভ কেন, ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। ফেলিওর টু থ্রাইভ ইম্পর্টেন্ট এই জন্যে, যদি একটা লোকে যা খাওয়া দাওয়া করছে তার সবটাই খরচ হয়ে গেল, কার্ডিয়াক ইনক্রিজড কার্ডিয়াক অ্যাক্টিভিটি, রেসপিরেটরি ডিস্ট্রেস, রেকারেন্ট চেস্ট ইনফেকশন, তার খরচই তো বেশি হয়ে গেল, মেটাবলিক ক্যাটাবলিক খরচা বেশি হতো, অ্যানাবলিক দিক কী থাকলো, যে তার চেহারাপত্র তেমনই হতে থাকবে ক্রমশ। তাই এই যে ক্যাটাবলিক স্ট্রেস, হার্ট ফেলিওর ইজ এ ক্যাটাবলিক স্ট্রেস, রিকারেন্ট চেস্ট ইনফেকশন ইজ এ ক্যাটাবলিক স্ট্রেস, এইভাবে একটু ফিজিওলজিক্যাল বা বায়োকেমিস্ট্রি অ্যাঙ্গেলে ভাবতে পারো যদি তোমরা, তাহলে দেখবে সমস্ত জিনিসটা জলবৎ তরলম হয়ে গেছে, কোনো গন্ডগোল নেই। আর তাহলে এই ক্যাটাবলিক স্ট্রেস এগুলো সব বডিতে নিয়ে আসে, এই ক্যাটাবলিক স্ট্রেসের জন্য তার কিন্তু ফেলিওর টু থ্রাইভ হয়। ইম্পর্টেন্ট কোন যদি শর্ট কোশ্চেন দেয় তোমাদের ফেলিওর টু থ্রাইভ, তার মধ্যে কিন্তু এই সব হার্ট ডিজিজ একটা, রেকারেন্ট হার্ট ডিজিজ, লেফট রাইট শান্টের মধ্যে ইম্পর্টেন্ট কজ একটা। আচ্ছা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ফিজিক্যাল এক্সামিনেশনে কি পাবে, ক্লাসিক ফাইন্ডিং, এর কোশ্চেন ছিল হোয়াইট ফিক্স স্প্লিটিং অফ S2 ডিউ টু, কেন হয়, ডিউ টু প্রলংড আরভি ইনজেকশন এন্ড ইনক্রিজ পালমোনারি আর্টারি ক্যাপাসিটেন্স। এইটা আমি সোজা করে বুঝিয়ে দিচ্ছি, সব বুঝতে পারবে না কেন স্প্লিট ফিক্সড অ্যান্ড হোয়াইট স্প্লিটিং হয়, বাট দ্যাট ইজ ফিক্সড। হোয়াইট স্প্লিট অনেক রোগে হয় হোয়াইট স্প্লিটিং, কিন্তু ফিক্সড অ্যান্ড হোয়াইট স্প্লিটিং একটাতেই হবে। তার কারণ খুব মজা, ফিজিওলজি তোমরা পড়েছো সবাই জানো, ফিজিওলজিটা পড়াশোনা করার মধ্যে তাহলে বুঝতে সুবিধা হবে। একটা কথা হচ্ছে কি, যখন ইন্সপিরেশন নিই আমরা, আমাদের কি হয়, দুটো সার্কিট ভাবো, একটা ব্লাড ঢুকছে হার্ট থোরাসিক ক্যাভিটিতে থ্রু আইভিসি আর এসবিসি, আর একটা হচ্ছে গিয়ে ব্লাড আসছে পালমারি ভেন্স দিয়ে, সমস্ত অক্সিজেনেটেড ব্লাড সে থোরাসিক ক্যাভিটিতে ঢুকছে। থোরাসিক ক্যাভিটি মিনস থোরাসিক ক্যাভিটির সঙ্গে পালমারি সার্কিটটা আলাদা করে ভাবো, দুটো সার্কিট থেকে ব্লাড আসছে, সিস্টেমিক আর পালমারি। যেই ইন্সপিরেশন নেগেটিভ প্রেশার, ইন্টারথোরাসিক নেগেটিভ প্রেশার বাড়তে লাগলো, তার দুটো এফেক্ট হলো, ব্লাড পেরিফেরি থেকে চেস্টের দিকে আসতে লাগলো, কিন্তু পালমারি ভ্যাসকুলার ক্যাপাসিটি বাড়তে লাগলো, লাংস টু হার্ট ব্লাড আসা কমতে লাগলো। এটা কিন্তু ফিজিওলজিক্যাল। কিন্তু আমাদের কোনো শান্ট না থাকার জন্য নর্মাল লোকে দেখি এসে গেল, খালি ইন্সপিরেশনের সময় দেখা যায় খালি ব্লাডে ইনফ্লোটা, পুরো হার্ট কমে যায়। তাই তোমরা ইন্সপিরেশনের সময় দেখবে যে হার্টে ইনফ্লো কমে গেছে, পালস লেখা আছে ফিজিওলজিতে সব, আর্টেরিয়াল ভলিউম, মানে পালস ভলিউম কমে যায়, সব কিছু কমে যায়, কারণ ব্লাড ফ্লো কমে গেছে। যেই এক্সপিরেশন হলো তখন আবার ওই ইয়েটা কমে গেছে, মানে ব্লাডটা ঢোকা বন্ধ হয়ে গেল থোরাসিক ক্যাভিটিতে, লাংস থেকে ব্লাড ফ্লোটা বেড়ে গেল, তাহলে কি হলো, লেফট ভেন্ট্রিকুলার সাইডে সার্কুলেশন বেড়ে গেল, প্লাস ভলিউম বেড়ে গেল, সব কিছু বাড়লো, এই সমস্ত বাড়লো। কিন্তু যদি আমার একটা ফুটো থাকে, এমন ফুটো যে দুদিকে জিনিসের ব্লাড যাতায়াত করতে ফ্রিলি, বিশেষ করে লেফট টু রাইট যেতে পারবে, রাইট টু লেফট নয়, লেফট টু রাইট,
তাহলে সেখানে কি হলো, যেই সিস্টেমিক সার্কিটে ব্লাড আসা কমে গেল, পালমোনারি সার্কিটে ব্লাড আসা বেড়ে গেল, আর পালমোনারি সার্কিট দিয়ে ব্লাড আসা যখন বেড়ে গেল এক্সপ্রেশনে, তখন সিস্টেমিক সার্কিটে ব্লাড আসা কমে গেল, মানে একটাই আসা আর একটাই যাওয়া দুটো ব্যালেন্স হয়ে যাচ্ছে সাইমালটেনিয়াসলি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। এএসডি তে হয় এটা, ভিএসডি তে হয় না, ভিএসডি মেকানিজম আলাদা। এএসডি তে এই জিনিসটা হয় বলে যে একটায় ব্লাড আসা কমবে আর একটা দিয়ে কম্পেনসেট হবে, সবসময় একটা ব্যালেন্সড মানে সার্কুলেশন ফ্লো টু দ্য হার্ট সবসময় হচ্ছে, সবসময় একটা, যার জন্য ওয়াইড অ্যান্ড ফিক্সড বিটিং অফ দ্য সেকেন্ড সাউন্ড। আমি খুব যতটা সম্ভব সোজা করে বোঝালাম, এই জটিল হিমোডাইনামিক্স আছে, পরবর্তীকালে পড়াশোনা করলে একটা খুব সহজে বোঝা যাবে বলে আমি বললাম যে দুটো সার্কিট থেকে ব্লাড সমান সমান করে এই ওকে তাল মিলিয়ে দিচ্ছে, আমার কমেছে তুই বেশি দে, আর ও বলছে আমার কমে গেছে তুই বেশি চলে আয়, নেগেটিভ প্রেসার, এটাই ব্যাপার। এএসডিতে আলটিমেটলি ফিক্সড ওয়াইড স্প্লিটিং হয়, এই হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, এটা গেল একটা মোটামুটি বুঝিয়ে দিয়েছি, কারণ এই বাকি যা সব কথা লেখা আছে চট করে বোঝা যাওয়ার সময় লেগে যাবে। আচ্ছা, মারমার্স হচ্ছে ইনক্রিজ ব্লাড ফ্লো অ্যাক্রস পালমোনারি ভালভ, সিস্টোলিক ইজেকশন মারমার অ্যাট ইন্টারকস্টাল, থার্ড ইন্টারকস্টাল পাওয়া যায়, আর ইনক্রিজ ব্লাড ফ্লো অ্যাট অ্যাকাস্পিড, মিড ডায়াস্টলিক মারমার, লোয়ার রাইট স্টার্নাম কম পাওয়া যায়, খুব ফ্লো বাড়লে পাওয়া যায়। আর রাইট ভেন্ট্রিকুলার হিপ, অ্যাকচুয়ালি আমি এটা হিপ বলবো না, হিপ সাধারণত অনেক পরে পাওয়া যায়, ওই একটা থ্রাস্ট পাবে আর কি। এই দুটো কি তফাৎ ক্লিনিক্যালি যখন ক্লাস করবে জেনে নেবে। আচ্ছা, এএসডি ইনভেস্টিগেশন, চেস্ট এক্স এগুলো সবাই জানে, এনলার্জ হার্ট, এনলার্জ পালমোনারি আর্টারি, ইনক্রিজ পালমোনারি ভ্যাসকুলার মার্কিং ইত্যাদি। ইসিজিতে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, একটা কথা বলে দিই, ইসিজি খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ কোশ্চেন, ছেলে ঠকানো কোশ্চেন দিতে পারে। এই যে ইসিজিতে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন ইজ সেকেন্ডাম ডিফেক্ট, হলমার্ক অফ প্রাইমাম ডিফেক্ট ইজ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। লেফট অ্যাক্সিস ডেভিয়েশনে লেফট অ্যাক্সিস যে হয়, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক থাকে, এলভিবি থাকার জন্য আমি ব্যাপারটা বলি, একদম পুরো সুপিরিয়র অ্যাক্সিস ডেভিয়েশন -30° হয়ে যায়, মানে ইসিজিতে আমরা ইসিজি থেকেই টেল একদম ইসিজি দেখবো এই প্রাইমাম আছে না, রুপি ছুঁয়ে বলে দেওয়া যায়। আর এই যদি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়, সেকেন্ডাম ডিফেক্ট, রাইট, এটা থাকবেই। এবং এইটাতে তোমরা যদি কেউ ইসিজি পড়ে থাকো, অ্যাডাল্ট ক্লাস হয়েছে কিনা জানি না, এটা বলে আরএসআর প্যাটার্ন পাওয়া যায়, মানে ইনকমপ্লিট আরবিবি, মানে এই আর উঠলো আরএসআর প্যাটার্ন বলে। এই আরএসআর প্যাটার্ন যেটা ইনকমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, এই শুনতে পাচ্ছ তোমরা ওদিকে, আমাদের পিছন দিকটা হয়েছে, ইনকমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক ইজ এ হলমার্ক অফ মানে অস্টিয়াম সেকান্ডাম ডিফেক্ট। এমনকি আমাদের কার্ডিওলজি মাস্টার যা পড়াতেন আমাদের সময় পোস্ট গ্রাজুয়েশনে, তারা বলতেন যে আমি আরএসআর প্যাটার্ন না দেখলে আই উইল রিফিউজ টু ডায়াগনোস টু বি কেস অফ এএসডি। একদম আমি যত পরে দেখেছি বা যা কিছু একদম বইপত্রের টিচিং তাই, আরএসআর প্যাটার্ন না থাকলে ইনকমপ্লিট রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক একদম পার্ট অ্যান্ড পার্সেল অফ অস্টিয়াম সেকান্ডাম ডিফেক্ট, আর অস্টিয়াম প্রাইমাম হলে লেফট বান্ডল ব্রাঞ্চ একদম সুপিরিয়র অ্যাক্সিস ডেভিয়েশন হয়ে গেল। আমি কেউ যদি ইসিজি ইন্টারেস্টেড থাকে আমি কথাটা বললাম এই জন্য। যাই হোক, এটা আরবিবির, এটা ইনকমপ্লিট আরবিবি প্যাটার্ন থাকে, ইনকমপ্লিট আরবিবি প্যাটার্ন, ঠিক আছে। ইকোকার্ডিওগ্রাফি, আরবিএইচ, অ্যানাটমি, ফ্লো ডাইরেকশন পাওয়া যায় সব। নেক্সট, কমপ্লিকেশনস কি, রাইট হার্ট ডাইলেটেশন সবাই জানে। এবার রাইট রিস্ক ফ্যাক্টর ফর প্রোগ্রেশন টুয়ার্ডস সিমটোমিক রাইট হার্ট ফেলিওর, এট্রিয়াল অ্যারিথমিয়া, পোটেনশিয়াল ডেভেলপমেন্ট অফ পালমোনারি হাইপারটেনশন, খুব অ্যারিথমিয়া হয়, অ্যারিথমিয়া খুব, মানে এএসডিতে যে কটা কন্ডিশনে অ্যারিথমিয়া, তার মধ্যে এএসডি একটা, পার্টিকুলার অস্টিয়াম প্রাইমাম হলে কথাই নেই। দেয়ারফর দিস পেশেন্ট মাস্ট বি অফার্ড এএসডি ক্লোজার। আর পালমোনারি হাইপারটেনশন, বারবার রিকারেন্ট ভ্যাসকুলার ডিজিজ, পালমোনারি ভ্যাসকুলার অবস্ট্রাকটিভ বিপি, যেটা পিভিওডি হবে, তার ফলে এটা হাইপারটেনশন হবে। হাইপারটেনশন 10% অফ কেসেস আইসেনমেঙ্গার, রেয়ার কমপ্লিকেশন কম হয়, এএসডি তাও হয়, আইসেনমেঙ্গার শেষ অবধি হতে পারে। তাই এই হচ্ছে কথা, মানে রিভার্সাল অফ শান্ট আর কি সেক্ষেত্রে। তো এই জিনিসটা, এই এএসডি কমপ্লিকেশন, এএসডি টাইপ। এবার একটা কথা চট করে অ্যানাটমি একটু, এএসডি খুব ইম্পর্টেন্ট বলে এগুলো আমি একটু ইলাবোরেট করেছি। এএসডি সেকান্ডাম, দেখো মোস্ট কমন টাইপ হচ্ছে সেকান্ডাম, কিন্তু অরিজিনাল ফসা ওভালিস সেকান্ডাম টাইপ থাকে, ডিফারেন্ট ফ্রম পেটেন্ট ফোরামেন ওভেল, হুইচ ইজ দ্য পারসিস্টেন্স অফ ফ্ল্যাপ ভালভ অফ ফসা ওভালিস। অনেকে গুলিয়ে ফেলে, পিএফওটা কি, ফ্ল্যাপ ভালভ অফ ফসা ওভালিস ক্যান বি ক্লোজ পারমানেন্ট। এই যে এএসডি যে তোমার অ্যানাটমিতে পড়িয়েছে তো, এমব্রায়োলজিতে এএসডি, এট্রিয়াল সেপ্টাম ডেভেলপমেন্ট, এটা কিন্তু আর ধারণা থাকলে তাহলে এএসডি বুঝতে সুবিধা হবে। আমি খুব ব্রিফে বলে দিই, চিরকাল মনে থাকবে কথাটা। প্রথম তৈরি হয় অস্টিয়াম প্রাইমাম, কোথা থেকে তৈরি হয়, ফ্রম দা, যেখান থেকে কুশন হয়ে আছে এট্রোভেন্ট্রিকুলার সেপ্টাম, এট্রোভেন্ট্রিকুলার কুশন ভালভ যেখানে, সেখান থেকে এবং পেছন থেকে এট্রিয়ামে, কমন এট্রিয়াম তখন তার নিচে থেকে তৈরি হচ্ছে অস্টিয়াম প্রাইমাম তৈরি হচ্ছে। খানিকটা এগোলো, ওপরে গ্যাপ আছে, ওপর দিয়ে যে ব্লাড যাতায়াত করতে পারবে দুদিকে, ওপরে গ্যাপ রয়েছে, বা সেটা বন্ধ করার জন্য ওপর থেকে যে নামছে সে হচ্ছে অস্টিয়াম, মানে সেকেন্ড সেপ্টাম যেটা নামছে ওপর থেকে নামবে, ফ্রম আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস, ব্যাক অফ দ্য ওয়াল, সেটা হচ্ছে সেটা সেপ্টাম সেকান্ডাম। এই সেপ্টাম সেকান্ডাম আর সেপ্টাম প্রাইমামের মধ্যে যে গ্যাপটা রয়েছে, ব্লাড এরকম করে গেল ঘুরে, মানে লেফট ভেন্ট্রিকল থেকে, লেফট এট্রিয়াম থেকে ব্লাড এসে পাক দিয়ে রাইট এট্রিয়ামে যেতে পারবে। সেইটাই যে সাইনিয়াস ওয়ে, সার্কিটিয়াস রাস্তা, এটাই হচ্ছে গিয়ে পারসিস্টেন্ট ফোরামেন ওভেল, যেটা বন্ধ না হবে। আবার তারপর ওটা নামছে সেই যে ফিউজ হবে, এমন দেখা গেল যে সেপ্টাম সেকান্ডামটা খানিকটা নামলো,
নেবে নিচেতে জয়েন করে গেল, সেপ্ট অস্টিয়াম প্রাইমামের সঙ্গে ফিউজ করে গেল, নিচেকার এটা ক্লোজ হয়ে গেল, ওপরে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, ওপরে ছেড়ে গেল, মানে অস্টিয়াম সেকান্ডামে ওপরটা ছেড়ে গেল। এই যেটা ছেড়ে গেল এটা হচ্ছে অস্টিয়াম সেকান্ডাম ডিফেক্ট। তাহলে নিচেটা যদি জয়েন না করে তাহলে অস্টিয়াম প্রাইমাম রয়ে গেল, আবার নিচেটা ক্লোজ হলো, ওপরেরটা ছেড়ে গেল, মানে আমাদের মাস্টারমশাই পড়াতেন থার্ড ইয়ারে, কাঁচা দিতে গেলে কোচা খুলে গেল, ধুতিতে কি হলো, কাঁচাটা আটতে গেল, সামনে কোচাটা খুলে গেল, এই যে অস্টিয়াম সেকান্ডাম ডিফেক্ট হলো। নিচেটা এই জয়েন করলো, ওপরটা খুলে গেল, তা কাঁচা দিতে গিয়ে কোচা খুলে গেল, সে হচ্ছে এখনো মনে আছে এত বছর পর। তা সেই বলছি সুন্দর ডিসক্রিপশন হাউ অস্টিয়াম সেকান্ডাম ইজ ডেভেলপড অস্টিয়াম এএসডিতে। তা সেই জন্য কথাটা বললাম যে অস্টিয়াম প্রাইমাম ক্লোজড হলো, অস্টিয়াম সেকান্ডাম খুলে গেল, তা সেই হচ্ছে ব্যাপারটা। তাহলে একটা হলো অস্টিয়াম প্রাইমাম নিচে, অস্টিয়াম সেকান্ডাম, আর মাঝখানে হচ্ছে থেকে গেলে পিএফও পারসিস্টেন্ট ফোরামেন ওভেল, 3 রকম টাইপটা খুব ইম্পর্টেন্ট, আর একটা আছে আলাদা, সে ইম্পর্টেন্ট ওগুলো। তাহলে এটা গেল কি অস্টিয়াম সেকান্ডাম, খুব ইম্পর্টেন্ট, এটাই 90%। তারপর প্রাইমাম ওই একইভাবে যেটা বললাম, এর সঙ্গে একটা যেহেতু নিচেটা গ্যাপটা রয়ে যায়, এর সঙ্গে ওই এভি ক্যানাল ডিফেক্টটা হয়ে গেল, ওই কুশন থেকে ডেভেলপ করে বলেছিলাম কুশনের ডিফেক্টটা রয়ে যায়, তা তাতে নানা রকম গোলমাল অ্যাসোসিয়েট অলওয়েজ উইথ দ্য অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট অফ এভি ভ্যালভস রিজাল্টিং ক্লেফট ইন মাইট্রাল ভ্যালভ, করোনারি সাইনাস ডিফেক্টও মাঝে মাঝে হয়। তারপরে হচ্ছে কি এএসডি টাইপের সাইনাস ভেনোসাস ডিফেক্ট, এইখানে দেখো এখানে সাইনাস ভেনোসাস এখানে ডিফেক্ট হয়, এন্ট্রি পয়েন্ট অফ দ্য লার্জ গ্রেড ভেসেলস, অথবা ছোট ছোট যে এর আছে পালমোনারি ভেন্সের জায়গাতেও আছে, ডিফেক্ট বিটুইন রাইট সুপিরিয়র ভেনা ক্যাভাল এট্রিয়াল জাংশন অ্যান্ড রাইট আপার পালমোনারি ভেন্স, অর লেস কমনলি ইনফিরিয়রের সঙ্গে। ম্যানেজমেন্ট পারকিউটেনাস ক্লোজার, সার্জিক্যাল ক্লোজার। প্রাইমামে কিন্তু পারকিউটেনাস ক্লোজার হয় না, অস্টিয়াম প্রাইমাম যদি কেউ আত্মীয় স্বজনের লোকের বলো আমার একটা এসডি অস্টিয়াম প্রাইমাম দেখলে ডায়াগনোসিস বলে দেবে, সোজা সার্জেনের কাছে পাঠিয়ে দেবে, কার্ডিওথোরাকিক সার্জনের কাছে। পারকিউটেনাস অস্টিয়াম প্রাইমাম করা যায় না, কেননা ওই কুশন ডিফেক্ট অন্যান্য ডিফেক্ট থাকে, ওটা সার্জিক্যাল ক্লোজার, ওপেন হার্ট সার্জারি লাগবে। বিএসডি খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষায় থাকবে এবং কেসও পাবে, ওয়ার্ডে কেস সবচেয়ে কমনলি পাওয়া যায়। মোস্ট কমন congenital heart disease recognized at birth, but only 10% of CSD in adult has a high rate of spontaneous closure or small VSD in early years of life. Large VSD cause symptoms of heart failure, poor somatic growth, যা বলেছে এতক্ষণ, have a higher risk of pulmonary hypertension, Eisenmenger. Pathophysiology, left to right shunt, as long as pulmonary vascular resistance is lower than system. একটু আগে বললাম না পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পিভিআর ডিপেন্ডেন্ট শান্ট, যদি পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে এমন জায়গায় যায় তখন শান্ট রিভার্সাল হতে থাকে, সে সময় লাগে অনেক, কিন্তু সেটা পিভিআর ডিপেন্ডেন্ট শান্ট এগুলো। কাজেই এই পালমোনারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স ইজ লোয়ার, সরি এই যে ব্যাপারটা এখানে বলেছে যে রেজিস্ট্যান্স লোয়ার দ্যান দ্য সিস্টেম, মে রিভার্স ইভ ইনক্রিজ আইসেনমেঙ্গার। ক্লিনিক্যাল ফিচার মোস্টলি অ্যাসিমটোম্যাটিক, গোড়ার দিকে। গ্রোথ ফেলিওর, রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশনস, কনজেস্টিভ হার্ট ফেলিওর, রিস্ক অফ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। একটা কেস ছিল তো এবারে ওই ফাইনাল এমবিবিএস আমাদের একটা ভিএসডি ছিল, ওই দেবনা বলে পেশেন্ট নেই বলে ভিএসডি দিলাম, বললো সেটা খারাপ বলিনি, আমাদের সিনিয়র ব্যাচে কে তা পাস করে গেল। তো যাক ভিএসডিটা পড়াশোনা করে ভিএসডি পেশেন্ট দেখে পেলেই দেখবে ভালো করে পাওয়া যায় ভিএসডি। আচ্ছা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ইজ ইনক্রিজড। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি পাবে, প্যারাস্টার্নাল সিল পাবে, যে কটা কন্ডিশনে সিল পাওয়া যায় তার মধ্যে একটা প্যারাস্টার্নাল সিল খুব ইম্পর্টেন্ট। প্যানসিস্টোলিক মারমার অ্যাট লোয়ার লেফট স্টার্নাল এজ, লাউড ইফ স্মল ডিফেক্ট, যেটা প্যানসিস্টোলিক মারমার কিন্তু খুব বড় ভিএসডিতে পাওয়া যায় না, খুব জোরে জোরে প্যানসিস্টোলিক মারমার অনেক সময় খুব বড় ভিএসডি, আরে বড় ভিএসডি তো তাড়াতাড়ি ইকুয়ালাইজেশন প্রেশার হয়, লম্বা প্যানসিস্টোলিক মারমার চলা সম্ভব নয়। সুতরাং মোটামুটি স্মল মাঝারি অবধি ম্যাক্সিমাম তাতে প্যানসিস্টোলিক পাওয়া যায়, খুব বড় ভিএসডিতে প্যানসিস্টোলিক মারমার পাওয়া যায় না। তো র্যাপিড ইকুয়ালাইজেশন হয় তো দুদিকে হার্টে তো ইকুয়ালাইজেশন হয়ে যায়। এমনকি খুব বড় ভিএসডি ইট মানে অ্যাকচুয়ালি ইট রানস লাইক সিঙ্গল ভেন্ট্রিকল, মানে এত বড় মধ্যে ডিফেক্টটা হয়ে গেছে, সে একটা দুটো ঘরের মধ্যে দরজাই নেই প্রায়, তা সেটা সিঙ্গল ভেন্ট্রিকলের মতো হয়ে যায়, সাউন্ড থাকেই না প্রায়, মানে সাউন্ড পাবেই না প্রায়। সুতরাং কমনলি প্যানসিস্টোলিক মারমারওয়ালা কোনো পেশেন্টকে তোমার তাই দেওয়া হবে, সেগুলো সবসময় বলবে স্যার স্মল টু মডারেট শান্ট, খুব স্মলে আবার পাবে না, একটা ইঞ্জেকশন সিস্টোলিক পাবে, একদম ছোট্ট যদি হয় সব মাপ আছে, অত মাপটা তোমাদের জানতে হবে না, আর যদি মাঝারি মতো হয় তাহলে প্যানসিস্টোলিক মারমার। লাউড P2 পালমোনারি হাইপারটেনশন, লাউড P2 ইউজুয়ালি হয় না, ওই যা ওই মারমারটা মনে রাখবে, প্যানসিস্টোলিক মারমার সিল থাকে, অর্গানিক লিশন সিল থাকবেই। ক্লাসিফিকেশন কি, মেমব্রেনাস টাইপ খুব কমন, মোস্ট কমন, অলসো কল পেরিমেমব্রেনাস আর আউটলেট টাইপ, এই যে এখানে মেমব্রেনাস, এটা ক্লোজ হয় না, এই যে আউটলেট ডিফেক্ট গুলো ক্লোজ হয় না, যেগুলো এতে হয় তোমার এই মাসকুলার ডিফেক্ট গুলো ক্লোজ হয়ে যায়, মানে মাসকুলার ডিফেক্ট ক্লোজ হয়ে যায়, মাসকুলার টাইপ। often pressure and flow restricted resulting in no significant hemodynamic consequence, এগুলো বেশি জটিলতা হয় না, পরে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। Atrioventricular canal defects also referred to as inlet defects localized in crux of the heart, এগুলো অ্যাকচুয়ালি যে ইনলেট ডিফেক্ট, ক্যানাল ডিফেক্ট বলছে না, এখানে একটু নিচের দিকে হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেমব্রেনাস টাইপ, এই উপরে এখানে দেখা সাবপালমোনারি বা মেমব্রেনাস, এই দুটো জায়গায় সবচেয়ে বেশি হয়,
এটা খুব ইম্পর্টেন্ট আর কি। বিএসডি ক্লাসিফিকেশন ওই একই কথাই নামগুলো বলা আছে, সাবপালমোনারি টাইপ অলসো নন অ্যাজ কোনাল সেপ্টাল ডিফেক্টস, কমোলিয়াসিটি, কোল্যাপস অফ রাইট করোনারি কাস্প এন্ড অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি। কখনো কখনো অ্যাওর্টিক ইনসাফিসিয়েন্সি হয় শুনুন। বিএসডি ইনভেস্টিগেশন চেস্ট এক্সরে ওই কার্ডিওমেগালি এনলার্জ লেফট ইত্যাদি সব ইনক্রিজ পালমোনারি ভ্যাসকুলার মার্কিং এসব পাবে, পালমোনারি এডিমা পাবে। ইসিজি এক্সট্রিম লেফট অ্যাক্সিস ক্যারেক্টারিস্টিক বাইভেন্ট্রাল হাইপারট্রফি, ইকোতে ডায়াগনস্টিক আর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। বিএসডি ম্যানেজমেন্ট কি? মেজরিটি ক্লোজ স্পন্টেনিয়াসলি বিফোর 1 year অফ এজ। মেজরিটি মানে এটা মাস্কুলারগুলো হবে, মেজরিটি মানে মাস্কুলারগুলো হবে 1 বছরের আগে, আর লেস দ্যান 10% রিকোয়ার সার্জারি। ট্রিটমেন্ট সার্জিক্যাল ক্লোজার। এন্ডোকার্ডাইটিস প্রোফাইল আছে খুব ইম্পর্টেন্ট। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বিএসডিতে আনট্রিটেড খুব চান্স আছে। দাঁত তুলতে গেল কি একটা ক্যাথেটারাইজ, পেডিয়াট্রিসে কম করা হয় কিন্তু কোনো কারণে ক্যাথেটারাইজ করা হবে, ছোট ছোট সার্জিক্যাল তার কাছে ইনকনসিকুয়েন্সিয়াল, কিন্তু ওই যে একটা ব্যাকটেরিয়া হয়, any type of intervention, surgical intervention leads to bacteremia, silent bacteremia টার্ম আছে একটা। কিন্তু আমাদের ক্ষেত্রে ইন নর্মাল হেলদি বাচ্চা আদারওয়াইজ নট ইমিউনোকম্প্রোমাইজড অথবা কোনো স্ট্রাকচারাল ডিফেক্ট কোথাও নেই, তার ক্ষেত্রে ইনকনসিকুয়েন্সিয়াল। কিন্তু ভিএসডি ক্ষেত্রে এটা একটা মানে ভিএসডি বা এরকম কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে এটা কিছু কিছু ক্ষেত্রে একদম, তার মধ্যে ভিএসডি 1 নম্বরে একটা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস করে দিতে পারে। এই গেল একটা। আর এন্ডোকার্ডাইটিস প্রোফাইল, যার জন্য এন্ডোকার্ডাইটিস প্রোফাইল অ্যাক্সিস লাগবে। হার্ট ফেলিওর ম্যানেজমেন্ট, ডায়াবেটিক্স, অ্যান্টিকোলিনস, এই সমস্ত তোমার ইয়ে লাগবে। হ্যাঁ, এগুলো ওষুধপত্র অনেক কিছু লাগে, এখন পাল্টে গেছে অনেক, যাই কোনো কথা। প্রোগনোসিস, আউটকাম অ্যাডার স্মল ভিএসডি উইদাউট কোনো কনসিকুয়েন্সিয়াল, আদারওয়াইজ যদি অপারেশন না করে পরে এইসব প্রবলেম হয়, ফেলিওর টেলিও ইত্যাদি। যা হবার মনে রাখবে একটা কথা, ভিএসডি ফেলিওর যা কিছু, এটা আমি প্রশ্ন করেছিলাম একবার, কেউ তো বলতে পারলো না। ভিএসডি যা কিছু ফেলিওর যা হবার ঘটনা স্যার সব এক বছর আগে ঘটে, ঘন ঘটা যা ঘটে 1 বছর আগে। তারপর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এইসব জটিলতা হয়, আদারওয়াইজ অপারেশন করতেই হবে তখন। তার মধ্যে ক্লোজারও যদি না হয়, ফেলিওর হয়ে মারা না যায় পেশেন্ট, 1 বছর পরে অপারেশন নেই, একদম সিল, তার নাহলে আদারওয়াইজ প্রবলেম প্রচুর, এটা মনে রাখবে। পিডিএও পাওয়া যায় মধ্যে মধ্যে, খুব বেশি না হলেও। কোর্সেস বিটুইন aortic isthmus and the origin of the branch of pulmonary artery, small PDAs হলে silent to auscultation and do not cause hemodynamic changes. Large PDA will lead to left heart dilatation, may lead to chronically, একদম অলমোস্ট মানে হিমোডাইনামিক্স একই অলমোস্ট, খালি শান্টিংটা হচ্ছে আওটা থেকে পালমারি ট্রাঙ্ক, মেইন ট্রাঙ্কে চলে যাচ্ছে। ক্লিনিক্যাল ফিচার, ডিপেন্ডেন্স, সাইজ অ্যান্ড ডাইরেকশন ফ্লো, স্লো গ্রোথ, রেকারেন্ট এলার্টাই। পেটেন্ট ডাক্টার সাইটিরোসিসে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, মেশিনারি মারমার হয়, কন্টিনিউয়াস মারমার, মেশিনারি মারমার। একটা শর্ট নোটও আসতে পারে তোমাদের, 4 নম্বরের শর্ট নোট দিল, মেশিনারি মারমার, কিছুই লেখা নেই, শুধু মেশিনারি মারমার লিখে ছেড়ে দিয়েছে। তারপর লিখতে হবে তোমার তো 6-8টা লাইন তো লিখতে হবে। মেশিনারি মারমার, ক্লাসিক কন্টিনিউয়াস মেশিনারি মারমার, বেস্ট হার্ট বিলো লেফট ক্লাভিকল, টিপিক্যালি এক্সটেন্ডস ফ্রম সিস্টোল। দেখো সিস্টোল আরম্ভ, এখানে সিস্টোল আরম্ভ হয়েছে, সিস্টোলের পরে আরম্ভ হচ্ছে এটা ক্রেসেন্ডো ডেক্রেসেন্ডো মারমার, একেবারে ক্রেসেন্ডো ডেক্রেসেন্ডো মানে বাড়লো আবার কমলো। তাহলে টিপিক্যালি এক্সটেন্ডো সিস্টোল, পাস্ট S2 কভার করে গেছে, S2 কে ডুবিয়ে দিয়ে যাচ্ছে, ড্রাউনিং দ্য S2 ইনটু ডায়াস্টল, রিফ্লেক্টিং ফ্লো টার্বুলেন্স এন্ড গ্রেডিয়েন্ট বিটুইন aorta and pulmonary arteries resulting in left right shunting। এই যে এটা উঠলো, তারপর আস্তে আস্তে যেই সমান পেশার কাছাকাছি আসতে লাগলো আবার কমে গেল, তারপর ক্রেসেন্ডো। এবার বাউন্ডিং পালস হবে, পালস ন্যাচারালি বাউন্ডিং হবে। পিডিএ ওয়ান অফ দ্য কজ অফ বাউন্ডিং পালস বাট নট কোলাপসিং পালস। একজন আমার কোলাপসিং বলে ফেললো, জিজ্ঞেস করে ভাইবাতে জিজ্ঞেস করলাম, কোলাপসিং পালস আলাদা আর শুধু বাউন্ডিং পালস উইদাউট কোলাপসিং নেচার আলাদা, তাই এটা বাউন্ডিং পালস হবে। ওকে, মেশিনের মারমার খুব ইম্পর্টেন্ট। পেটেন্ট ইনভেস্টিগেশন তার কি বলবো, সব চেস্ট এক্সরে, ইসিজি ইত্যাদি পাবে, ইকো করা হবে ইত্যাদি। ট্রিটমেন্ট হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস প্রোফাইল্যাক্সিস অ্যাজ লং অ্যাজ ডাক্ট ইজ পেটেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডোমেথাসিন, পোস্টোগ্ল্যান্ডিন ইনহিবিটর, মে ক্লোজ পিডিএ, এগুলো দিয়ে দেখা যেতে পারে। ছোটবেলায় চেষ্টা করা হয় যে ক্লোজ করে 1 মাসে যদি ক্লোজ না করে, মোটামুটি পিডিএ যদি 1 মাসে ক্লোজ করতে না পারো, ওই সময় আমরা নিওনেটালিস্টরা দিয়ে থাকে ইন্ডোমেথাসিন পিডিএ, তারা যদি ক্লোজ করতে না পারে 1 মাসের পর মোটামুটি সার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে। সার্জিক্যাল লাইগেশন, কয়েলিং, ক্লিপিং, ডিভিশন, অনেক কিছু আছে। আইসেনমেঙ্গার সিনড্রোম, জাস্ট একটা কথা জেনে রাখো, ইট ইজ নাথিং বাট রিভার্সাল অফ শান্ট। ছিল লেফট টু রাইট শান্ট, পালমারি ভ্যাসকুলার রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে রাইট টু লেফট হলো, এই মুদ্রা কথাটা মাথায় রাখো। তা বিভিন্ন জায়গা হবে ফাইনাল কমন পাথওয়ে অল সিগনিফিক্যান্ট লেফট রাইট, ফাইনাল কমন পাথওয়ে মানে শেষ অব্দি এটাই ঘটে। আনরেস্ট্রিক্টেড পালমারি ব্লাড ফ্লো লিডস টু পালমারি ভ্যাসোঅক্লুটিক ডিজিজ PVOD, after which reversal of shunt occurs and cyanosis develops. Generally need QPQS মানে pulmonary circulation systemic circulation ratio more than 2:1, pulmonary blood flow যদি তাতে বেড়ে ওঠে তবে এটা হবে, নালে নয়। তাহলে এটা হলো গিয়ে ওই জেনারেলি এই ব্লাড ফ্লোটা যদি বেশি 2:1 এর উপরে না গেলে ইউজুয়ালি হয় না,
তারপর আস্তে আস্তে যেমন প্রেশার বাড়বে তারপর কোয়াক্টের সময় ওটা এটা ইম্পর্টেন্ট। ওই তোমাদের জেনারেল সার্ভের সময় আমি অনেককে বলেছি যে সবাই রেডিও ফিউনারাল ডিলে, রেডিও রেডিয়াল ডিলে, এসে মন্ত্র আওড়ানোর মতো পড়ে চলে যায়, জিনিসটা না বুঝে অর্ধেকই বুঝতে পারে না। ভালো করে ভাবনা চিন্তা করবে তাহলে বুঝতে পারবে। সেলফ লাইক অবস্ট্রাকশন অ্যাট দ্য লেভেল অফ দ্য ডিসেন্ডিং আউটার দ্যাট পাসেস জাস্ট posterior টু দ্য জাংশন অফ দ্য মেইন অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি, মানে মেনের সঙ্গে লেফট পালমোনারি আর্টারি যেখানে বেরিয়েছে ওইখানে বেশিরভাগ হয়। 98% আর সিগমেন্ট অ্যাডজাসেন্ট টু ডাক্টাস আর্টেরিওসাস। আচ্ছা, এই যে ব্যাপারটা হলো মেন পালমোনারি আর্টারি আর লেফট পালমোনারি আর্টারিতে তো হলো, এটা গেল পালমোনারি আর্টারির দিকটা। আর এই এর দিকটা কি হবে, অ্যাওর্টার দিকটা কি হবে দেখতে পাচ্ছ, এটা ব্রেকিওসেফালিক। এই নিজের মধ্যে কথা বলো না, অ্যানাটমিটা একটু পড়ে। এই ছেলে সব কিছু বুঝতে পারছো না, বাড়ি গিয়ে বলে কি পড়ালো যাই না, তাই তো বলে সব সব খবর আছে আমার কাছে। এই যে এটা হচ্ছে রাইট ব্রেকিওসেফালিক, এটা লেফট, এটা হচ্ছে তোমার কি বলে লেফট সাইডে ক্যারোটিড, মানে এরপর দুটো ভাগ হবে এর। আর এখানে হচ্ছে লেফট সাইডের যেটা এই সাবক্লিভিয়ান আর্টারি তার ভাগ, এখানে সাবক্লিভিয়ান আর ক্যারোটিড ভাগ হবে আলাদা, রাইট সাইডটা। এখানে দুটো ভাগ হয়েই আছে, তার মধ্যে এটা এই যদি কোথায় এই কানেকশনটা ঠিক কোন জায়গায় হচ্ছে সেটা আমি আসছি এরপরেই, সেটা ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যালি, ওয়েদার ইট ইজ প্রি সাবক্লিভিয়ান আর পোস্ট সাবক্লিভিয়ান, এবং তারপর তোমার ক্লিনিক্যালি এই রুগী দেখা নির্ভর করছে প্রি সাবক্লিভিয়ান না পোস্ট সাবক্লিভিয়ান, তারপর তোমার ওই ডিলে ফিল অমুক তমুক সব। আচ্ছা, তারপরে এবার দেখবো কি পরেরটা, ওটা পুয়ার প্রগনোসিস ইত্যাদি, আনরিপেয়ার্ড প্রগনোসিস খারাপ। ফিজিক্যাল এক্সামিনেশন কি পাওয়া যায়, লোয়ার এক্সট্রিমিটি ব্লাড প্রেশার এন্ড পালসেস আর লোয়ার দেন এন্ড ডিলেড ইন টাইমিং টু দ্য আপার এক্সট্রিমিটি, তার সঙ্গে ডিলেড আনলেস সিগনিফিক্যান্ট অ্যাওর্টিক কোলাটারালস হ্যাভ ডেভেলপড। খুব সিগনিফিক্যান্ট অ্যাওর্টিক কোলাটারালে কিছুটা তফাৎ পাওয়া যায়, নাহলে বেশ তফাৎ হয়ে যায়। আর কন্টিনিউয়াস মারবার পাওয়া যায় ব্যাক অফ দ্য স্ক্যাপুলা, কোলাটারাল ব্লাড ফ্লো। আর রিব নচিং আমি আসছি তারপরে। প্রথম কথা হচ্ছে যদি প্রি সাবক্লিভিয়ান হয় তাহলে তো গোড়াতেই রাইট সাইড লেফট সাইড আলাদা হয়েই গেল, তাহলে তোমার রেডিয়াল ডিলেও পাওয়া গেল। কিন্তু পোস্ট সাবক্লিভিয়ান হলে কি হবে, আপার লিম্স দুটো সমান, আপার লিম্সের কোনো তফাৎ হবে না দুটো আপার লিম্সে, তাহলে সেখানে হবে কি আপার লিম্স যে কোনো একটা তার সঙ্গে তফাৎটা কোথায় হয়ে যায়, তার সঙ্গে নিচের দিকে তফাৎ হয়ে যাবে, তখন ওই রেডিও ফিউমারাল ডিলেটা রয়ে গেল। সে তুমি লেফট সাইডে দেখো আর রাইট সাইডে দেখো। ইউজুয়ালি হয় কি বেশিরভাগই ক্ষেত্রে জয়নিংটা মানে এই তোমার এই কোয়াক্টেশনটা যেখানে এই মানে যাকে বলে শুরু হয়ে যাওয়াটা ইসমাস মতো যেটা বলে, সেটা হয় কি জাস্ট মানে প্রক্সিমাল টু লেফট সাবক্লিভিয়ান আর্টারি যেখানে হচ্ছে তার জাস্ট আগে, লেফট সাবক্লিভিয়ানে বলবো। মানে ইউজুয়ালি খুব ভালো করে দেখলে পাওয়া যায় কি যে রেডিয়াল ডিলে পাবে না, রেডিও রেডিয়াল ডিলে বোঝা যায় না সবসময়, রেডিও ফিউমারাল ডিলে ডেফিনিট। আর যদি বেশ একটু ছেড়ে হয় আর একটু প্রক্সিমাল হয়, লেফট সাবক্লিভিয়ান ক্লিয়ারলি তার এক অবস্ট্রাকশন হয়ে গেছে, তাহলে রেডিয়াল ডিলেই পাবে। রেডিয়াল ডিলে খুব কম, আমি একটা আধটা পেয়েছি। রেডিও ফিউমারাল ডিলে খুব কমনলি হয়, খুব কমনলি পাওয়া যায়। এই গেল একটা, যার জন্য পরীক্ষাতে সবসময় দুটো একসঙ্গে দু হাতে দুটো দিকে রেডিয়াল পালস দেখবে, অনেক সময় মিস হয়ে যায়, মানে ধরতে না পারলে অনেক পরে কোয়াক্টেশন ক্লিনিক্যালি আদারওয়াইজ ধরা ওই পালসের তফাৎ হয়ই, আর ফিউমারাল পালস সবসময় তফাৎ হয়ে যায়, রেডিও ফিউমারাল ডিলে থাকেই থাকে। এই রিব নচিং এর কথাটা বলি এবারে। এই যে রিব নচিং কথাটা লিখেছি এখানে, এর নাম হচ্ছে ডক সাইন বা ডক সাহেবের নাম, ডিওসি কে ডক সাইন। তাই রিব নচিং প্যাথোগনমিক, রিব নচিং আর কোনো কন্ডিশন হয় না এরকম, এই লোয়ার এন্ড অফ দ্য রিবস এর মধ্যে এখানে নচিং, নচিং 5 বছর বয়সের পরে হয়, আফটার 5 ইয়ার্স অফ এজ। তারপর আস্তে এই যখন রিব প্লায়েন্ট থাকে নর্মাল থাকে তার আগে ডেভেলপটা করে যায় এই রিব নচিংটা, এই ডক সাইন। এবং এই যে কোলাটারালসগুলো তৈরি হয়, যে তোমার এই আমাদের তো যে কোলাটারালসগুলো থাকে পেছন দিকেও থাকে, আর বিলো দ্য কস্টাল আর্চ যে আর্টারিগুলো থাকে সেগুলো কিন্তু ওই অ্যাওর্টা থেকে বেরোচ্ছে তৈরি কোলাটারাল তৈরি করে, সেইগুলো প্রেসারের নচিংটা হয়। এবং নচিং আর কোনো কন্ডিশন হবে না, এই রিব নচিং এর ডায়াগনস্টিক ফিচার একদম। ডক সাহেবের নামে ডক সাইন বলা হয়। 5 বছর সময় লাগে, বছর 5 পরে ঠিকভাবে বোঝা যায়, 10 বছর তো এভিডেন্ট একদম। তা রিব নচিং খুব ইম্পর্টেন্ট। যাকে এবার হচ্ছে অ্যাসোসিয়েশন অনেক কিছু থাকে। অ্যাকচুয়ালি কদিন আগে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, ওই তাকে দেখি সন্দেহ হচ্ছে দেখে পিঠে কেন এত ফ্লো, পিঠে এত সিস্টেম মাঝে এসছে, দেখতে দেখতে খটকা লাগলো, তার রেডি ফিউমার ডিলে আছে, দেখলাম সেটাতে তো কোয়াক্টেশন আছে, তার সঙ্গে অ্যাওর্টিক স্টেনোসিস আছে, খুব জটিল পোস্ট ভালভাল অ্যাওর্টিক স্টেনোসিস জানতেন, এটা 2.5 বছরের বাচ্চা, তার আদারওয়াইজ খালি সর্দি কাশি হয়, কমপ্লিট সর্দি কাশি হয়। আমি আসবো কেন সর্দি কাশি হয় এটা আসবো। bicuspid aortic valve typically with right left commissural fusion গেল, ডিসেন্ডিং aortic aneurysm থাকতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক এন্ড সিস্টোলিক হার্ট ফেলিয়ার হয়, তো হবেই বুঝতে পারছো সিস্টোলিক হার্ট ফেলিয়ার অবস্ট্রাকশন হচ্ছে। অ্যাক্সিলারেটেড করোনারি সেরিব্রাল অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা অ্যাক্সিলারেশন হয় তাদের ক্ষেত্রে কম বয়সে হয়। সেরিব্রাল অ্যানিউরিজম খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, পরে আসছি। রেকারেন্স অফ কোয়াক্টেশন আফটার রিপেয়ার,
আর টার্নার সিনড্রোম, তো কমনলি টার্নার সিনড্রোমে যে কটা পিকচার থাকে এই শর্ট স্ট্যাচার, ওয়েব নেক, লিম্ফেডিমা, লোয়ার ডিপেন্ডেন্ট লিম্ফেডিমা, প্রাইমারি অ্যামিনোরিয়া, এই সমস্ত বিশেষ করে পেডিয়াট্রিক্সে এটা দেখা যায় শর্ট স্ট্যাচার আছে, ওয়েবিং অফ দ্য নেক আছে, তার সঙ্গে কোয়াক্টেশন থাকে, আর সিল্ড লাইক চেস্ট, সিল্ড লাইক চেস্ট, ফ্ল্যাট, আমাদের চেস্টের দ্বারা শেপ আছে, একটা ফ্ল্যাট চেস্ট, হোয়াইট স্পেস, দুটো নিপুল আছে, টার্নারিজম পিকচার থাকে, তার সঙ্গে কোয়াক্টেশন খুব কমনলি থাকে, 25% কোয়াক্টেশন থাকে। তাই এই জন্য বললাম কথাটা, টার্নার সিনড্রোম পিডিয়াট্রিক্সে তার সঙ্গে জড়িয়ে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমাদের সিমটম কি আসে, কিভাবে আসে? আচ্ছা কোয়াক্টেশন একটা কথা বলি, সিমটম কেন পেশেন্টের রিকারেন্ট, এরও তাই আমাকে কাফ অ্যান্ড কোল্ড নিয়ে আসে, কেন আসে? ওই যে অবস্ট্রাকশনটা, লেফট ভেন্ট্রাল আউটপুট অবস্ট্রাকশন, ওই প্রেশারটা কিন্তু লেফট এট্রিয়ামে ট্রান্সমিটেড হয়, পালমারি কনজেশন আলটিমেটলি হতে থাকে, যত আনট্রিটেড চলতেই থাকে তখন পেশেন্ট নিয়ে আসে লেফট রাইট শান্ট নয়, কিছু নয়, কিন্তু লেফট এট্রিয়াল প্রেশার বাড়ার জন্যে পালমারি সার্কিটে প্রেশার বাড়ে এবং তার কনজেশন তৈরি হয়, পেশেন্ট কাফ অ্যান্ড কোল্ড নিয়ে আসে, রিকারেন্ট কাফ অ্যান্ড কোল্ড। যদি কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে কোয়াক্টেশন অ্যাওটা কী নিয়ে প্রেজেন্ট করে, শুধু ফেলিওর নিয়ে আসে, নট নেসেসারিলি সবসময়, বেশিরভাগ নিয়ে আসে মা বলে খালি সর্দি কাশি হয় স্যার, এই 15 দিন 20 দিন আগে আবার আপনাকে দেখিয়ে গেলাম আবার হচ্ছে। তো তার মধ্যে যদি হার্ট ডিশন কেউ বলে লেফট রাইট শান্ট তো অবশ্যই 1 নম্বরে, তার 2 নম্বরে কিন্তু কোয়াক্টেশন অ্যাওটা নিয়ে আসে, কিন্তু এটা অনেক সময় আনডায়াগনোস থাকলে উত্তরই পরীক্ষা দেয় না, অনেকে সেটা ভাবে না বলে ভাবে, কমনলি নিয়ে আসে, ফেলিওরও বেশি নিয়ে আসে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন ডিউ টু পালমারি কনজেশন। আচ্ছা সার্জিক্যাল কারেকশন, প্যাচ, অটোপ্লাস্টি উইথ রিমুভাল অফ সেগমেন্ট ইত্যাদি ইত্যাদি জানতে হবে না, সব ওই সার্জিক্যাল কারেকশন বলে দেয় পরীক্ষায়। আর গুড প্রগনোসিস ইন সার্জিক্যাল রিপেয়ার। একটা কথা বলে দিই ছোট করে, এখানে দেখবে এই যে অ্যাওর্টিক অ্যানিউরিজম, তারপর সেরিব্রাল অ্যানিউরিজম খুব হয়, এই এতে কোয়াক্টেশনে দেখা যায়, পরে অ্যানিউরিজম হচ্ছে নানা জায়গায়, এখন বলা হয় এটা একটা মানে কানেকটিভ টিস্যু ডিজিজ, কোয়াক্টেশন অ্যাওর্টা ইজ সাপোজ টু বি ডিসঅর্ডার অফ কানেকটিভ টিস্যু ফরমেশন, যার জন্য দেখা গেল একটা সেরিব্রাল যে সার্কুলার উইলিস, সেখানে একটা অ্যানিউরিজম হলো, একটা রেনাল আর্টারিতে একটা অ্যানিউরিজম হলো, এই সমস্ত কমনলি পাওয়া যায়। কিন্তু এই ঘটনাগুলো ডিউ টু দ্য কানেক্ট, এমনকি রিপেয়ার করার পরেও দেখা যাচ্ছে রেকারেন্স অফ কোয়াক্টেশন হয়েছে, কোয়াক্টেশন রেকারেন্স হয়েছে, কারণ এটা এখন যার জন্য বলা হয় এটা একটা মনোজেনেটিক কি কোনো জেনেটিক, এখনো জেনেটিক এটা ঠিক পরিষ্কার নয়, কিন্তু কোথায় একটা গন্ডগোল আছে, কানেকটিভ টিস্যু ফরমেশন বা ডেভেলপমেন্টে গন্ডগোল বলে এখন ধরা, খুব রিসেন্ট আপডেট এগুলো আর কি, চিন্তা ভাবনা। যাকে আদার্স যা বললাম তার দুটো জিনিস আছে, পালমারি স্টেনোসিস বলেছে, পালমারি স্টেনোসিস একটা, আর একটা অ্যাওর্টিক স্টেনোসিস অবস্ট্রাকটিভ লিশনের মধ্যে, সাইনোসিস, আরভিএইচ, এগুলো আমরা এগুলো দেখিয়ে দিই একটু কিরকম। অ্যাওর্টিক স্টেনোসিস ডেফিনিশনস, লেফট সাইডের অবস্ট্রাকশন টু অ্যাওর্টিক ভালভ অ্যাবনর্মালিটি, জানো বাইকাসপিড ভালভ থাকে, তার সঙ্গে ইউনিকাসপিড ভালভ হয়, ডিসপ্লাস্টিক ভালভ থাকে, সাবঅ্যাওর্টিক স্টেনোসিস, সুপ্রাভ্যালভুলার স্টেনোসিস রকম হয়। Limited flow across the left ventricular outflow tract causes diminished cardiac output, can lead to LVH, LV dysfunction, abnormal valve constriction, insufficiency, failure হতে পারে। আর pathophysiology, narrowing of the aortic valve, resistance to blood outflow in left ventricle, the aorta, left ventricular hypertrophy, blood backs up in left atrium, increased pressure in the pulmonary veins, pulmonary vascular congestion, pulmonary edema due to AS, এটাও recurrent respiratory distress নিয়ে আসে, even without shunt। ক্লিনিক্যাল ফিচার ওইটাই বলা আছে পরপর, হাইপোটেনশন, এই ডিক্রিজ, আরে একটা অবস্ট্রাকশন কি হবে, অ্যাওর্টিক স্টেনোসিস তাই তো হবে, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট হবে, ফেন্ট পালস, ট্যাকিকার্ডিয়া, এক্সারসাইজ ইনটলারেন্স, পুয়ার ফিডিং, ডিজিনেস, সবকটাই কারণ যে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ভেরি ইম্পর্টেন্ট, করোনারি ইনসাফিসিয়েন্সি, ভেন্ট্রিকুলার ডিসফাংশন। তোমাদের এমনি এএস দিয়ে কোশ্চেন দেবে না হয়তো, জাস্ট মনে রাখার জন্য এগুলো কি হয় লিখেছি। ডায়াগনোসিস, চেস্ট এক্সরে, নো কার্ডিওমেগালি, অ্যাওর্টিক নাকল প্রমিনেন্ট, নর্মাল ইসিজি, ইকোতে ডায়াগনস্টিক, অ্যাঞ্জিওগ্রাফি করণ পাওয়া যাবে সব, ক্যাথেটারাইজেশন। ট্রিটমেন্ট সার্জিক্যাল, এই নাম টাম জানতে পারলে ভালো, কোনো প্রসিডিওর, রস প্রসিডিওর এইসব আছে, মোটামুটি নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এই একটা বেলুন এনজিওপ্লাস্টি এখন আজকাল এসছে। পালমারি স্টেনোসিস, রাইট সাইড অবস্ট্রাকশন লিশন, ভ্যালভার স্টেনোসিস মোস্ট কমন 90%, সাব ভ্যালভার বলেছি আছে টিউএফ, টিউএফ এর সঙ্গে সাব ভ্যালভার স্টেনোসিস থাকে, অ্যান্ড ডাবল আউটলেট রাইট ভেন্ট্রিকল, অ্যান্ড সুপ্রাভ্যালভার পালমারি আর্টারি ন্যারোয়িং থাকে। প্যাথোফিজিওলজি, লিমিটেড ফ্লো অ্যাক্রস রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, লিমিটস ব্লাড ফ্লো টু লাংস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ডিসফাংশন, ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, অ্যাবনর্মাল ভালভ ক্যানালস অফ ইনসাফিসিয়েন্সি। মানে পালমারি স্টেনোসিসের সময় পালমারি রিগার্জিয়েশন খুব থাকে, পালমারি রিগার্জিয়েশন ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পালমারি রিগার্জিয়েশন পেশেন্ট আসে, কিন্তু যারা তোমরা যদি কোনো কার্ডিওলজিতে কাজ করো অনেকেই করতে পারে, হয়তো দেখা গেলো একটা হাউস জব পেয়েছে, এসএসকেএমে চলে গেল, কার্ডিওলজিতে হাউস জব পেয়ে গেল একটা অ্যাডিশনাল, যেতে তো পারো, তোমার এখানে হাউস জব সবাই পাবে না, চেষ্টা করলে এখানে ওখান, আমার কার্ডিওলজি বন্ধু করেছে, সেখানে গিয়ে দেখলো সে একদম মানে রুগীর মেলা, মানে ওয়েস্ট বেঙ্গলে ওখানেই ম্যাক্সিমাম রুগী হাজির রাখে, হার্ট ডিজে, কনজেনাল হার্ট ডিজে, সে কনজেনাল হার্ট ডিজে সুন্দর, সাইনোটিক উইং, অ্যাসাইনোটিক উইং সুন্দর ব্যবস্থা আছে, এসএসকেএমে ভালো ব্যবস্থা আছে, তা সেখানে রুগী দেখবে কি রুগী তুমি পড়েছো একদিন, এমবিবিএস সব রকম রুগী তোমার চোখের সামনে রয়েছে, জানো সব জায়গা থেকে কালেক্টেড হচ্ছে, আসেও তারা। কাজেই যদি কোনো হাউস জব কখনো করো 6 মাস করলে অনেক কিছু জানা যায় আর কি।
যাই হোক ওখানে সব আছে। তাতে সমস্ত ওই সব কিছু দেখতে দেখতে পাওয়ার পরে তো আরও বেশি করে খুব জটিল জিনিস পড়ার দরকার নেই, আমি অ্যাভারেজ জিনিসটা বলেছি। ট্রিটমেন্ট হচ্ছে এই ট্রান্সক্যাথারাল ডাইলাটেশন, পালমোনারি ভালভ, আর বেশি বলতে যাবে না কিছু। আর এইটা খুব ইম্পর্টেন্ট, এই 50 মিলিমিটার বাঁকারি গ্র্যাডিয়েন্ট যদি ক্রস করে প্রিস্টিয়ান পোস্টিয়ানে, তাহলে কিন্তু ইন্ডিকেশন সার্জারি। 50 মিলিমিটার বাঁকারি গ্র্যাডিয়েন্ট ক্রস করে গেলে সার্জারি। আর যা সার্জিক্যাল যে কমিউনিস্টোটমি ইত্যাদি আছে, জাস্ট নামটা মনে রাখার জন্য। ঠিক আছে, এগুলোর জন্য গুড এনাফ আজকের মতো।